তাহলে প্রথমেই বলি যে সবাই আশা করি ভালো আছো। আমরা এর আগের যে ক্লাস, সেই ক্লাসে মূলত দুটো ক্লাসে আমরা এটা দেখেছি যে নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ প্রথা বলতে কি বুঝি, এবং নেপোলিয়নের এই মহাদেশীয় অবরোধ প্রথা তার পতনকে কতটা ত্বরান্বিত করেছিল। এখন এইটা আলোচনা করতে গিয়ে আমরা প্রথমেই যেটা দেখতে পেয়েছি সেটা হলো মহাদেশীয় অবরোধ কাকে বলে। সেক্ষেত্রে আমরা মূলত চারটে ডিক্রিকে এই মহাদেশীয় অবরোধ প্রথা হিসেবে চিহ্নিত করেছি। একটা হলো বার্লিন ডিক্রি, ওয়ার্সো ডিক্রি, মিলান ডিক্রি, ফন্টেনব্লো ডিক্রি, এগুলোকে। এবং এই চারটে ডিক্রি বা হুকুমনামা এটা মহাদেশকে কেন্দ্র করে গড়ে উঠছিল বলে এটাকে মহাদেশীয় অবরোধ প্রথা বলা হয়ে থাকছে। এক কথা এটাই। আর যখন নেপোলিয়ন বা ফ্রান্স এই মহাদেশীয় অবরোধ প্রথা জারি করছে বা এই ডিক্রিগুলো জারি করছে 1806, 7, 9, 10 এগুলোতে, তার বিরুদ্ধে 1807 সালে একটাই প্রত্যুত্তর দিচ্ছে ইংল্যান্ড, যার নাম আমরা আগেও বলেছি, সেটা হলো অর্ডার্স ইন কাউন্সিল। আমরা পূর্বের ক্লাসে এটাও দেখলাম যে শুধুমাত্র এই যে নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ নীতি, এটা কিন্তু তার নিজস্ব মস্তিষ্ক প্রসূত নয়। মার্কেলটাইল ইকোনমিক সিস্টেমের যে বিষয়গুলো বা বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায় সেটাও এখানে প্রযোজ্য হয়। এবং নেপোলিয়নের বিশ্বস্ত সেনাপতি, এই সেনাপতি মন্টজেলার্ড, ইনি কিন্তু এই মানে মহাদেশীয় অবরোধ প্রথার প্রাথমিক খসড়াটি তৈরি করছেন, আর নেপোলিয়ন সেই খসড়াটিকেই বাস্তবায়িত করছেন। এবং অর্থনৈতিক একটা অবরোধ নীতি, ইংল্যান্ডকে হাতে না মেরে ভাতে মারার নীতি গ্রহণ করছেন। এবার আমরা যেটা দেখব যে এই যে নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ নীতি ঘোষিত হলো, তার ফলাফলটা প্রাথমিক স্টেজে কি হচ্ছে, পরবর্তীকালে কি হচ্ছে। প্রাথমিক স্টেজের ফলাফলের ক্ষেত্রে আমরা বলেছি যে ইংল্যান্ডকে প্রথম দিকে কিন্তু কিছুটা বেগ পেতে হয়েছিল, কারণ ব্যবসা বাণিজ্য হঠাৎ করে বন্ধ হয়ে যায়, দেশে বেকারত্ব বৃদ্ধি পায়। তাই প্রথম দিকে কিছুটা ব্যাকফুটে চলে গেছিল ইংল্যান্ড। উল্টো দিকে নেপোলিয়নের ভয়ে বা নেপোলিয়নের সাথে যুদ্ধের আশঙ্কায় নেপোলিয়নের সঙ্গে চুক্তি করতে বাধ্য হয়েছিল প্রাশিয়া, রাশিয়া, অস্ট্রিয়া, এই সমস্ত দেশগুলো, পোল্যান্ড, ওলন্দাজ, এরা বা রোমের পোপকে তিনি বন্দী করে নিরপেক্ষ দেশগুলো বাধ্য হয়েছিল কিছুটা পরিমাণে মহাদেশীয় অবরোধ প্রথা গ্রহণ করতে। তাই প্রাথমিক পর্যায়ে নেপোলিয়ন কিছুটা সফল হলেও শেষ পর্যন্ত কিন্তু নেপোলিয়ন সফল হননি। এখন ইংল্যান্ডের পরিপ্রেক্ষিতে যদি বিষয়টাকে দেখি, তাহলে ইংল্যান্ডের প্রাথমিক প্রতিক্রিয়াতে তার দেশে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, বেকারত্ব বৃদ্ধি পেয়েছে, শিল্প উৎপাদন বন্ধ হয়েছে। কিন্তু ইংল্যান্ড এই প্রাথমিক ধাক্কাটা কাটিয়ে উঠে পরবর্তীকালে তার যে ঘোষিত নীতি অর্ডার্স ইন কাউন্সিল, অর্থাৎ ফ্রান্সকে তিনি অবরোধ করে দিতে পারছেন, এর ফলে কিন্তু ইংল্যান্ড কিছুটা পরিমাণে বাড়তি সুবিধা পেয়েছিল। কারণ ইংল্যান্ডের হাতে যেটা ছিল, মহাদেশীয় অবরোধ প্রথাকে কার্যকর করতে গেলে পুরো মহাদেশ জুড়ে বা সমুদ্র জুড়ে যে সৈন্য সামন্ত মোতায়েন করা, নজরদারি করার জন্য যে বিশাল সংখ্যক নৌবাহিনীর প্রয়োজন, সেই নৌবাহিনী কিন্তু ইংল্যান্ডের কাছে ছিল। কারণ ইংল্যান্ড নৌ রণতরীতে
অনেক বেশি ফ্রান্সের চেয়ে এগিয়ে ছিল, যেটা ছিল এই মহাদেশীয় অবরোধ প্রথা ব্যর্থ হওয়ার ক্ষেত্রে নেপোলিয়নের পতনের একটা দিক, ঠিক উল্টো দিকে ইংল্যান্ডের সফলতার দিক। আর এটা করতে গিয়েই, এইটাকে কার্যকরী করার ফলেই ইংল্যান্ড কিন্তু অনেকটা সুবিধাজনক জায়গায় পৌঁছে গেছিল ফ্রান্সের তুলনায়। তাহলে ইংল্যান্ডের চাহিদা, ইংল্যান্ডের যে শক্তি, ইংল্যান্ডের যে শিল্পের চাহিদা, তার যে সম্পদ, এটা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছিল। অনেক দেশ বাধ্য হয়েছিল এই অর্থনৈতিক সংকট থেকে মুক্ত করার জন্য নিজেদের দেশগুলোকে চোরা পথে ইংল্যান্ড থেকে দ্রব্য সামগ্রী আমদানি করতে। আর এটা করতে গিয়ে ইংল্যান্ডের ব্যবসা বাণিজ্য ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে, মানে ব্যবসা বাণিজ্যের চাহিদা, ব্যবসায়ী দ্রব্যাদির যে চাহিদা, পণ্যাদির যে চাহিদা, সেটা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছিল। প্রথম দিকে কিছুটা সমস্যায় পড়েছিল ইংল্যান্ড, কিন্তু পরবর্তীকালে ইংল্যান্ডের দ্রব্যাদির চাহিদা বৃদ্ধি পেয়েছিল। অপরদিকে ফ্রান্সের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, কারণ ফ্রান্সের শক্তির মূল উৎস কিন্তু তার সম্পদ নয়। সেটা আমরা পরবর্তীকালে আরো একটু দেখব। তাহলে ইংল্যান্ডের পরিপ্রেক্ষিতে বিচার করলে মোর্স স্টিফেনসন খুব স্পষ্টভাবেই বলছেন, দ্য কন্টিনেন্টাল সিস্টেম, মানে দ্য সিস্টেম অন দ্য হোল rather than decrease the commercial prosperity of England। অর্থাৎ মহাদেশীয় অবরোধ প্রথা সামগ্রিকভাবে ইংল্যান্ডের ব্যবসা বাণিজ্যকে স্তব্ধ করার পরিবর্তে বৃদ্ধি করেছিল, বিকাশ ঘটিয়েছিল। ইনক্রিজ রাদার দ্যান ডিক্রিজ, অবনতির চেয়ে বিকাশই বেশি হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ইংল্যান্ডের পরিপ্রেক্ষিতে। এবার আমরা দেখব যে এই যে অবরোধ প্রথা কিন্তু ব্যর্থ হয়েছিল। ফ্রান্সের পরিপ্রেক্ষিতে যদি প্রথমের দিকে বিচার করি, ফ্রান্স যেটা ভেবেছিল যে ইংল্যান্ড যখন তার সামগ্রীগুলো ইউরোপের বাজারে প্রেরণ করতে পারবে না, সেই জায়গায় ফ্রান্স তার দ্রব্যাদিগুলো বাজারে প্রেরণ করবে। এটা ছিল ফ্রান্সের দিক থেকে একটি উদ্দেশ্য মহাদেশীয় অবরোধ প্রথার ক্ষেত্রে, কিন্তু বাস্তবে তা হয়নি। কারণ ইংল্যান্ডের যে শক্তি, তার যে বিশ্বজোড়া ব্যবসা বাণিজ্য বা পণ্যাদি, তার পেছনে যে বিষয়টা কাজ করেছিল সেটা হলো বিজ্ঞান এবং প্রযুক্তিতে ইংল্যান্ডের এগিয়ে যাওয়া। নেপোলিয়ন কিন্তু এই বিষয়টিকে অনুধাবন করতে পারেননি, যে ফ্রান্সের সেই সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টটা নেই যা ইংল্যান্ডের সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টটা হয়েছে। ফলে কি হলো, ইংল্যান্ডের মালগুলো ছিল দামে সস্তা, গুণমানে উন্নত, কারণ ওখানকার সায়েন্স অ্যান্ড টেকনোলজিগুলো ডেভেলপ করেছে। ঠিক অপরদিকে ফ্রান্সের মালগুলো ছিল বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে অনেকটা পিছিয়ে পড়া। ফলে দামগুলো ছিল, মানে দাম ছিল বেশি, পণ্যের গুণগত মান ছিল খারাপ। ফলে ইউরোপের বিভিন্ন দেশ কিন্তু ধীরে ধীরে ফ্রান্সের পণ্যাদিকে গ্রহণ করতে রাজি হয়নি। তখন তারা চোরা পথে ইংল্যান্ড থেকে মাল আমদানি করতে শুরু করে। ফ্রান্সের অর্থনৈতিক সংকট বৃদ্ধি পায়। ফ্রান্সের বিভিন্ন রাজ্যে শ্রমিকরা বেকার হয়ে যায়। লিওতে প্রায় 25,000 সৈন্যের মধ্যে 20,000 সৈন্য বেকার হয়ে যায়, শ্রমিক বেকার হয়ে যায়। এইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে 25,000-এর মধ্যে 20,000 শ্রমিক বেকার একটি শহরে, ফ্রান্সের মতো জায়গায়। এর অন্যতম কারণ ফ্রান্সের পণ্যাদির কোনো চাহিদা ছিল না। তাহলে ফ্রান্স কিন্তু যেটা ভেবেছিল বা অনুধাবন করেছিল সেটা কিন্তু বাস্তবায়িত হয়নি। অপর কারণটা কি ফ্রান্সের ব্যর্থতার? না, আগেও আমরা বলেছি যে মহাদেশীয় অবরোধ প্রথাকে কিন্তু সফল করতে গেলে নৌবাহিনীকে খুব স্ট্রং হতে হবে, শক্তিশালী হতে হবে। প্রায় 2000 বর্গমাইল এলাকা সমুদ্রে পাহারা দিতে হবে।
এত পরিমাণ বিশাল সৈন্য কিন্তু ফ্রান্সের ছিল না। ফলে কি হয়েছে, রাতের অন্ধকারে চোরাচালান বৃদ্ধি পেয়েছে। ফ্রান্স এই চোরাচালানকে আটকাতে পারেনি, উল্টো দিকে ইংল্যান্ডের লাভ হয়েছে। খোলা মার্কেটে যে দামটা ছিল তার চেয়ে প্রায় 5 গুণ বেশি দামে কালোবাজারির মাধ্যমে রাতের অন্ধকারে মাল এক দেশ থেকে অন্য দেশে পৌঁছে গেছে। শুধু তাই নয়, ফ্রান্স তার সৈন্যবাহিনীর জন্য যে জামা এবং জুতো দরকার পড়ত সেটাও নেপোলিয়ন চোরাপথেই ইংল্যান্ড থেকে বেশি দামে কিনতে বাধ্য হয়েছে। ফলে ইংল্যান্ডের বৃদ্ধি হচ্ছে, ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা খারাপ হচ্ছে। ফ্রান্সে দারিদ্রতা বৃদ্ধি পাওয়ার কারণে, জনগণের অসুবিধা হওয়ার কারণে ফ্রান্সের জনগণ ধীরে ধীরে নেপোলিয়নের প্রতি বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করতে সমর্থ হচ্ছে। সেক্ষেত্রে খুব স্পষ্টভাবেই ঐতিহাসিকরা বলছেন, মার্খাম যেটা বলছেন, যে ফরাসি জনসাধারণ নেপোলিয়ন সম্পর্কে উদাসীন হয়ে পড়েছেন। ফ্রম দিস পিরিয়ড they became indifferent to Napoleon's fate. অর্থাৎ নেপোলিয়নের ভাগ্য সম্বন্ধে ফ্রান্সের জনগণের আর কোনো আশা ছিল না, তারা উদাসীন হয়ে পড়েছিল নেপোলিয়ন সম্পর্কে। কারণ যে আশা নিয়ে নেপোলিয়নকে তারা ক্ষমতায় এনেছিল, নেপোলিয়ন সেই আশা পূরণ করতে পারেনি। ফলে নেপোলিয়ন কিন্তু নিজের দেশেই তার জনপ্রিয়তাটা হারিয়ে ফেলছেন। এর বাইরে পতনের ক্ষেত্রে আরো কয়েকটি বিষয়কে চিহ্নিত করা যায়। যেমন নেপোলিয়ন রোমের পোপকে এই নির্দেশ মানতে বাধ্য করতে চেয়েছিলেন, সেই কারণে পোপকে তিনি বন্দী করেছেন। আর পোপ হচ্ছে ক্যাথলিক জগতের ধর্মগুরু। ফলে ক্যাথলিকরা, এমনকি ফ্রান্সে অবস্থিত ক্যাথলিকরা, তারা কিন্তু এই পোপকে বন্দী করা ভালো চোখে নেয়নি, ভালোভাবে মেনে নেয়নি। এটাও কিন্তু নেপোলিয়নের বিরুদ্ধে গেছিল। ইউরোপের অন্যান্য দেশের ন্যায় ক্যাথলিক জগৎ ফ্রান্সেও নেপোলিয়ন সম্পর্কে উদাসীনতা পোষণ করতে শুরু করে। কারণ পোপের বন্দী বা ধর্মের উপরে আঘাত, এটা কিন্তু কেউ মেনে নিতে পারে। নিরপেক্ষ দেশ হিসেবে স্পেনের নেপোলিয়ন যখন রাশিয়া থেকে ফিরছিল, তখন স্পেনের ওপর দিয়ে যখন আসছিল, স্পেনের নিজস্ব ভ্রাতা জোসেফকে বসিয়ে দিয়েছিলেন। জাতীয়তাবাদী স্পেন কিন্তু সেটা মেনে নিতে পারেনি, কারণ স্পেন কোনো ফরাসি বংশোদ্ভূত ব্যক্তিকে তাদের সিংহাসনে দেখতে রাজি ছিল না। ফলে ফ্রান্সের বিরুদ্ধে স্পেনে জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়, যেটাকে ঐতিহাসিকরা বলেছেন দ্য স্প্যানিশ আলসার রুইন্ড মি। এটা নেপোলিয়ন নিজেও স্বীকার করেছেন যে স্পেনীয় ক্ষত আমার পতনকে ত্বরান্বিত করেছিল। দ্য স্প্যানিশ আলসার রুইন্ড মি। এই মহাদেশে অবরোধ প্রথাকে কার্যকর করতে গিয়ে ফ্রান্সের স্পেনের ওপরে অধিকারত্ব আরোপ, আর সেটাই কিন্তু বুমেরাং হয়ে ফিরে এসেছিল। আক্রান্ত চেয়ে আক্রমণকারী ব্যক্তিকেই বেশি আঘাতপ্রাপ্ত করেছিল, সেটাই বুমেরাং। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইউরোপের বিভিন্ন দেশগুলোতেও কিন্তু নেপোলিয়নের বিরুদ্ধে একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাশিয়া অভিযান, এটাকে পোড়ামাটির নীতি বলা হয় থাকে। এখন রাশিয়া অভিযান করতে গিয়ে ফ্রান্সের যে গ্র্যান্ড আর্মি, তা প্রায় ধ্বংস হয়ে গেছিল। প্রায় 3.5 লক্ষ সৈন্যের মধ্যে 3 লক্ষ সৈন্য মারা গেছিল। তাহলে নেপোলিয়নকে সব দিক থেকেই শক্তিহীন করে দিয়েছিল এই মহাদেশীয় অবরোধ প্রথা। ইউরোপে যেমন তার মিত্র শক্তির পরিমাণ কমে গেছিল,
তেমনি নেপোলিয়নের বিরুদ্ধে জনগণের মনে একটা বিরূপ প্রতিক্রিয়াও তৈরি হচ্ছিল। আর এই সব মিলিয়েই ঐতিহাসিক লজ বলেছেন যে দ্য কন্টিনেন্টাল সিস্টেম was the most stupendous proof of Napoleon's incapacity as a statesman. তাহলে কি বলছেন না, এক কথায় মহাদেশীয় অবরোধ ছিল কূটনৈতিক দিক থেকে বা কূটনীতিক হিসাবে নেপোলিয়নের ব্যর্থতার সর্বাপেক্ষা বড় প্রমাণ। তাহলে নেপোলিয়ন কিন্তু সব দিক থেকে ব্যর্থ হচ্ছে, বা এই মহাদেশীয় অবরোধ প্রথা নেপোলিয়নের পতনকে কিন্তু ত্বরান্বিত করছে। মোস্ট স্টুপেন্ডাস প্রুফ অফ নেপোলিয়নস ইনক্যাপাসিটি অ্যাজ এ স্টেটসম্যান। যথার্থ বলেই মনে হয়।